হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির আর একটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। আজকে টোটাল হচ্ছে 35খানা কোশ্চেন নিয়েছি। আমরা 20খানা করে কোশ্চেন আলোচনা করেছিলাম রিসেন্ট কয়েকটা ক্লাসে। তো আজকে আমরা 35খানা কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের সিবিটি প্রিলিমস অর্থাৎ সিবিটি 1-এর যে এক্সামটা হয়েছিল, যেটার এক্সাম হয়েছে 28/3/2016, 28/3/2016-তে শিফট 1 এই এক্সামটা হয়েছিল। সেই এক্সামের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে অনেকে ভাবছো যে গ্রুপ ডি থেকে এগুলো ইম্পর্টেন্ট, তো আমি বলবো অবশ্যই ইম্পর্টেন্ট, যে এটা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের কোশ্চেন হতে পারে, কিন্তু তোমাদের গ্রুপ ডির জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে যাও, ওখানে কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী রয়েছে। রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল? রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা এক্সামেই আসে এটা। তো এটা হচ্ছে 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল। জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ড রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল। এই জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ড, যা অমৃতসরের গণহত্যা নামে পরিচিত, 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবে জালিয়ানওয়াবাগ সংঘটিত হয়েছিল। গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল। গান্ধীজি তার প্রতিবাদে কারসির-ই-হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিল। তারপরে হত্যাকাণ্ডে তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল এই জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ড। কেন জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ডটা তোমাদের এখানে আলোচনা করলাম? কেননা এই জালিয়ানওয়াবাগ গণহত্যাটা, যেটা রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংগঠিত হয়েছিল, এই জন্য এই রিলেটেড কোশ্চেনটা আছে বলেই এখানে আলোচনা করে দিলাম। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। ব্যতিক্রম এখানে চিহ্নিত করতে হবে, কী কী রয়েছে দেখো। এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা, কিবোর্ড আর হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এদের মধ্যে কোনটা বেমানান রয়েছে? তো যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরাটা কেন বেমানান? কেন ডিজিটাল ক্যামেরা ছাড়া বাকি সবগুলি হচ্ছে কম্পিউটারের সঙ্গে সম্বন্ধিত, সবগুলো কম্পিউটারের সঙ্গে যুক্ত রয়েছে। 3 নম্বর কোশ্চেনে চলে যাবে এবার। গোল্ডেন টেম্পল ডাম্বুলা কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল ডাম্বুলা কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে রয়েছে। ডাম্বুল গুহা মন্দির বা হচ্ছে ডাম্বুলা গোল্ডেন টেম্পল নামে পরিচিত, এটি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত। এটি ইউনেস্কো দ্বারা ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি শ্রীলঙ্কার সর্ববৃহৎ গুহা মন্দির। এই মন্দিরে মোট 153 বুদ্ধ মূর্তি এবং এছাড়া 4টি অন্য দেবদেবীর মূর্তি রয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন মুষ্টিযোদ্ধা দ্য রিয়েল ডিল নামে পরিচিত? দ্য রিয়েল ডিল নামে পরিচিত, ইনি একজন মুষ্টিযোদ্ধা। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ইভান্ডার হলিফিল্ড। 5 নম্বর, হ্যাকার কাকে বলা হয়? হ্যাকার হচ্ছে যে ব্যক্তি তথ্যের সন্ধানে অন্যের কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে। কোনো কিছু তথ্যের সন্ধানে অন্যের কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে, তাদেরকে হ্যাকার বলা হয়। 6 নম্বর দেখো, সম্রাট অশোক উত্তরসূরি ছিলেন বিন্দুসার হয়ে যাবে সঠিক অ্যান্সার। পাকিস্তানে থর মরুভূমি সংলগ্ন মরুভূমিটি যে নামে পরিচিত? পাকিস্তানে থর মরুভূমি সংলগ্ন যে মরুভূমিটা রয়েছে সেটা কি নামে পরিচিত? চলিস্তান নামে পরিচিত। 8 নম্বর দেখো, ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন? ভাস্কো ডা গামা কত সালে পদার্পণ করেছিলেন ভারতে? 1498 সালে পদার্পণ করেছিলেন। এখান থেকে আরও কিছু তথ্য দেখে নাও, যে ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ অভিযাত্রী ছিলেন, মনে রাখো। তিনি প্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে ভারতে পৌঁছান। ভাস্কো ডা গামা 1498 সালে 20 মে কালিকটে ভারতে আসেন। দা গামার আগমনের সময় কালিকটের রাজা ছিলেন কে? সামুদেরি বা জামোরিন। ভাস্কো ডা গামা 1498 সালে 29শে আগস্ট কালিকট ত্যাগ করেন।
1502 সালে ভারতে প্রত্যাবর্তন করেন। 1524 সালে ভাইসরয় উপাধি সহ ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং 1524 সালে কোচিতে মারা যান। তাহলে সাল সহ আমি পুরো একদম একের পর এক আসা এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি এখানে লিখে দিয়েছি। প্রত্যেকটাই তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো নোটস করে রেখে দাও। 9 নম্বর দেখো, পেনিসিলিন। পেনিসিলিনের আবিষ্কারক কে? পেনিসিলিন কে আবিষ্কার করেছেন বলো? লুই পাস্তুর, উইলিয়াম হার্ভে, আলেকজান্ডার ফ্লেমিং, স্কট ডেভিস। তো সঠিক অ্যান্সার কী যাবে না? সঠিক অ্যান্সার যাবে আলেকজান্ডার ফ্লেমিং, যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। 10 নম্বর দেখো, কর্নাম মালেশ্বরী কোন ক্রীড়ার সঙ্গে সম্বন্ধিত? কর্নাম মালেশ্বরী যিনি একজন কি ভার উত্তোলক, ভার উত্তোলন খেলার সাথে যুক্ত রয়েছেন কর্নাম মালেশ্বরী। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এরপরে দেখো 11 নম্বরে, 11 নম্বরে কী রয়েছে? ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে পালিত হয়। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে পালিত হয় কবে পালিত হয়? 24শে মার্চ, 28শে জুন, 28শে ফেব্রুয়ারি, না হচ্ছে 2রা এপ্রিল। সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, 24শে মার্চ। 24শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে পালিত হয়। এই ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা হচ্ছে যেটাকে বলা হয় বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস প্রতি বছর 24শে মার্চ পালিত হয়। 12 নম্বর দেখো, নিচের দেওয়া কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? তো এটা আশা করি সবাই এই আনসারটা পারবে। বাংলার দুঃখ নামে পরিচিত হচ্ছে আমাদের দামোদর নদী, দামোদর নদীকে বলা হয়। 13 নম্বর দেখো, ধমনী। ধমনী বহন করে যে রক্ত তাতে থাকে আমাদের একটা হচ্ছে শিরা আর একটা থাকে ধমনী, তাই তো? বাইরে থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শিরা, আর ভেতরের দিকে থাকে ধমনী আমাদের শরীরে। সেই ধমনীর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে, সারা শরীরে রক্তটা চলে যায়। হৃৎপিণ্ডের মাধ্যমে ধমনীর সাহায্যে রক্তগুলো সারা শরীরে প্রবাহিত হয়। তো সেই ধমনীতে যে রক্তটা আছে সেই রক্তের মধ্যে কি থাকে? সেই রক্তের মধ্যে থাকে অক্সিজেন, তাই তো? অক্সিজেন থাকে। আর শিরার মধ্যে যে রক্তটা প্রবাহিত হয় তার মধ্যে থাকে কি? কার্বন ডাইঅক্সাইড, দূষিত রক্ত। আর ধমনীর মধ্যে বিশুদ্ধ রক্ত। 14 নম্বর দেখো, ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল? ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল? সর্বপ্রথম সংশোধন করা হয়েছে সেটা হচ্ছে 1951 সালে। 1951 সালে 1951 সালে 10ই মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটি উত্থাপন করেন এবং 1951 সালে 18ই জুন সংসদ কর্তৃক এটি কার্যকর করা হয়। নিচের দেওয়া কোনটি সঠিক? কী দেওয়া রয়েছে না? 1 গিগাবাইট। 1 গিগাবাইট সমান কত কেবি? 1 গিগাবাইট সমান কত কেবি? সেটা হবে অপশান নাম্বার বি, 1 গিগাবাইট সমান 10 লক্ষ কেবি। ঠিক আছে, 10 লক্ষ, 10 লাখ। 16 নম্বরে দেখলো, মঙ্গলের কটি উপগ্রহ আছে? কতগুলো উপগ্রহ আছে মঙ্গল? আমাদের পৃথিবীতে কটা উপগ্রহ? একটাই, চাঁদ। ঠিক সেরকমভাবে মঙ্গলের কতগুলো উপগ্রহ রয়েছে না? মঙ্গলের 2টো উপগ্রহ রয়েছে। সেই 2টো উপগ্রহের নাম কি না? একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। 17 নম্বর দেখো, নিচের দেওয়া কোনটি ছিল চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহ? কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহ সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, লুনা 10। লুনা 10। এই লুনা 10 মহাকাশযানটি 31শে মার্চ 1966 পৃথিবীর প্রদক্ষিণকারী প্ল্যাটফর্ম থেকে চাঁদের দিকে যাত্রা করা হয়েছিল। মহাকাশযানটি 3রা এপ্রিল 1966 তারিখে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করে এবং 3 ঘন্টা পরে তার প্রথম কক্ষপথে সম্পূর্ণ করে। আর এখানে যে অপশানে রয়েছে দেখবে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এটাও মনে রাখতে হবে, কেন অ্যাপোলো 11টা ছিল চাঁদে মানুষের অবতরণ করার জন্য প্রথম মহাকাশযান। নীল আর্মস্ট্রং চাঁদের প্রথম মানুষ 20 জুলাই 1969। টাইমটা দেওয়া রয়েছে, দেখে নাও। আমেরিকান নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন অবতরণ করেন। এবার দেখো 18 নম্বর কোশ্চেন, সাইপ্রাসের রাজধানী কি? সাইপ্রাসের রাজধানী কি? অপশান নাম্বার সি, নিকোসিয়া। নিকোসিয়া হয়ে যাবে সঠিক আনসার। সম্প্রতি পরলোকগত মৃণালিনী সারাভাই সম্মানিত ছিলেন।
মৃণালিনী সারাভাই ইনি কি না, ইনি হচ্ছেন একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, মৃণালিনী সারাভাই, যিনি খুবই ইম্পর্টেন্ট, যিনি ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যের সাথে যুক্ত। ভারতনাট্যম এবং কথাকলি, মৃণালিনী বিক্রম সারাভাই ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যের সাথে যুক্ত। এবং ভারত সরকার মৃণালিনী সারাভাইকে 1965 সালে পদ্মশ্রী পুরস্কার, 1992 সালে পদ্মভূষণ জাতীয় নাগরিক পুরস্কার প্রদান করেন। 1990 সালে তিনি প্যারিস আন্তর্জাতিক নৃত্য পরিবেশ কার্যনির্বাহী কমিটির জন্য মনোনীত হন এবং 1994 সালে তাকে নয়াদিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দেওয়া হয়। কিন্তু তিনি, এখানে অনেক সময় কোশ্চেন আসে যে পদ্মবিভূষণ পুরস্কার পাননি, যে অপশানে থাকে যে ইনি কোন পুরস্কারটা পাননি, যেটা আমরা এসএসসি এমটিএস এর ক্ষেত্রে আমরা কোশ্চেনগুলো দেখেছি এসেছে, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। সেখানে দেখো পদ্মশ্রী থাকতে পারে, পদ্মভূষণ থাকবে এবং এই যে সঙ্গীত নাটক একাডেমি তার সঙ্গে এই পদ্মবিভূষণটা অপশানে থাকবে। এই চারটা অপশান দেওয়া দিল। এবার সেখান থেকে বলে দিল যে এদের মধ্যে কোনটা মৃণালিনী সারাভাই পাননি, তো সেটা হবে কি পদ্মবিভূষণ পুরস্কার কিন্তু পাননি। বোঝা গেল? 20 নম্বর কোশ্চেন দেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক কে দিয়েছিলেন বলো? এটা সবাই পারবে, করেঙ্গে করবো অথবা মরবো, এর অর্থটা এটাই তো। তো এটা ডাক দিয়েছিল কে না, হচ্ছে মহাত্মা গান্ধী এটা ডাক দিয়েছিল 1942 সালে 8ই আগস্ট বোম্বেতে একটি সভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের ভাষণ দেওয়ার সময় মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ে মরেঙ্গে করবো না হয় মরবো স্লোগানটি দিয়েছিলেন। সুনামি কেন হয়? সুনামি কেন হয়ে থাকে? অপশানগুলো দেখো, সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে, ভূপৃষ্ঠের আগ্নেয়গিরির অনুৎপাতের ফলে, টাইফুনের কারণে, না হচ্ছে খরার কারণে। কোনটা হতে পারে না? সঠিক অ্যান্সার যে অপশান আমার, এই তলদেশে ভূমিকম্পের কারণেই কিন্তু আমাদের এই সুনামিগুলো হয়ে থাকে। নিচের দেওয়া কোনটি একটি মৃত ব্যক্তির স্মৃতিসৌধ নয়? এগুলো প্রত্যেকটাই স্মৃতিসৌধ। এই যে বিবি কা মাকবারা, তাজমহল, ইমুদ্দৌলা, কিন্তু এই চারমিনার কিন্তু মৃত ব্যক্তির স্মৃতিসৌধ নয়। চারমিনার হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। এটি 1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি স্মৃতিস্তম্ভ এবং মসজিদ। মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালে গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদ শহরে তার রাজধানী স্থানান্তর করার পর এটি নির্মাণ করেছিলেন। তুমি চিৎকার করো। চারমিনার ভারতের তেলেঙ্গানা রাজ্যে রয়েছে, হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল, এটাও মনে রাখতে হবে। 1591 সালে। 23 নম্বর দেখে নাও এবার, প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা দুটি দলের নাম ছিল। প্রথম যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল সেখানে যে দুটি দল খেলেছিল সেই দুটি দলের নাম কি না, সেই দুটি দলের নাম হচ্ছে কানাডা ও আমেরিকা। প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি 1844 সালে, মনে রাখো 1844 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি নিউ ইয়র্কের সেন্ট জর্জ ক্রিকেট ক্লাব ব্লুমিংডেল পার্কে অনুষ্ঠিত হয়েছিল। কানাডা 23 রানে ম্যাচটি জিতেছিল, 23 রানে। 24 নম্বর দেখো, কোণার্কের মন্দির কে নির্মাণ করেছিলেন বলে অনুমান করা হয়? কোণার্কের সূর্য মন্দির, যেটা প্রথম নরসিংহদেব তৈরি করেছিল বলে অনুমান করা হয়। 25 নম্বর দেখো, 2014 সালের লোকসভা নির্বাচন ড্যাশতম লোকসভা গঠিত হয়েছিল 2014 সালে? তো সেটা হচ্ছে 16তম লোকসভা গঠিত হয়েছিল। তো যেহেতু আবার তোমাদের এবারে যদি 25-এ এক্সাম হয়, তাহলে 24-এ তাও লোকসভা হয়েছে, তো এখান থেকে কোশ্চেনটা দিতেই পারে। তা 2025-এ যেটা, সেটা কত না 18তম, তাই কি না? 26 নম্বর কোশ্চেন দেখো, নিচের দেওয়া কোনটি এককোষী প্রাণীর উদাহরণ? এককোষী প্রাণী আমরা সহজেই বললে আমরা যে অ্যামিবা বলে দিই, তাই তো। অপশানে দেখো অ্যামিবা রয়েছে, কি হয়? প্রোটোজোয়া। এককোষী প্রাণীর উদাহরণ প্রোটোজোয়া। 27 নম্বর দেখো, কোন রাজ্যে বিখ্যাত কারলা বৌদ্ধ গুহা অবস্থিত? কারলা বৌদ্ধ গুহা কোথায় রয়েছে? এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। ফসিল সম্বন্ধীয় বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয়? ফসিল অর্থাৎ জীবাশ্ম সম্বন্ধীয় যে বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? এটাকে বলা হয় পলিওন্থোলজি বলা হয়। থার্মোস্কোপের আবিষ্কারক কে?
কে আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার করেছেন গ্যালিলিও। গ্যালিলিও আবিষ্কার করেছেন। ভারতীয় রাজ্যগুলির প্রধান কে? ভারতীয় রাজ্যগুলির প্রধান কে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা। প্রধান কিন্তু কোনোদিন মুখ্যমন্ত্রী নয়। কে? রাজ্যপাল। যেমন আমাদের দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সে নামমাত্র রাষ্ট্রপতি। যেমনই রাষ্ট্রপতির যেরকম ক্ষমতা, রাজ্যপালও সেই রকমই কাজকর্ম, শুধু বাকি সব কিছু কিন্তু যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী সব কিছুটাই করেন, নিয়ন্ত্রণ করেন সব কিছু। এখানে মুখ্যমন্ত্রীর সব কিছু দায়িত্ব, নামমাত্র যেটা প্রধান বলা হয় তিনি হচ্ছে রাজ্যপাল। 31 নম্বর দেখো, নিচের দেওয়া কোনটি একটি মার্স গ্যাস? মার্স গ্যাস নামটা ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে মিথেন। মিথেন একটা মার্স গ্যাস। তারপরে দেখো, এটাও ইম্পর্টেন্ট, ব্রিক্সের ক্ষেত্রে বি শব্দটির যে দেশকে বোঝায়। এখানে বি দিয়েছে, পরবর্তীতে RICS এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারে। তো বির অর্থটা কি না, বির অর্থ হচ্ছে তোমরা সহজেই বলে দিতে পারবে, সেটা হচ্ছে কি বাংলাদেশ নয়, কি ব্রাজিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্রিক্স হচ্ছে 5টা নিত্যস্থানীয় উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত রূপ। কাকে না, হচ্ছে বি ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া ভারত, আর সিতে চীন, আর হচ্ছে এসতে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। 5টা দেশের নাম মনে রাখো, ঠিক আছে। গোল্ডম্যান স্যাক্সের আর্থিক বিশ্লেষক জিম ওনিল 2001 সালে ব্রিক, দক্ষিণ আফ্রিকা ছাড়া, তখন দক্ষিণ আফ্রিকা ছিল না, ব্রিক শব্দটি শুরু করেছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে 2050 সালের মধ্যে 4টি ব্রিক অর্থনীতি সামগ্রিক অর্থনীতিকে শাসন করতে আসবে। এরপরে দেখো 33 নম্বর, খুবই কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আমি আলোচনা করে এসেছি আগের ক্লাসগুলোতে। কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি ঘটেছে। এখানে কুচিপুড়ি দিয়েছে, আরও পরবর্তীতে অন্যান্য যে কোনো নৃত্য দিতে পারে আমাদের যে নৃত্যশৈলীগুলো রয়েছে তাদের মধ্যে। তো কুচিপুড়ি এটা হচ্ছে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে অন্ধ্রপ্রদেশে উৎপত্তি লাভ করেছে। তো দেখে নাও এখানে ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ু, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সাত্রিয়া আসাম, মণিপুর, আর হচ্ছে মোহিনীআট্টম কেরালা। প্রত্যেকটা নৃত্য কোন রাজ্যের থেকে উৎপত্তি ঘটেছে সেগুলোকে ভালো করে জেনে রাখতে হবে। 34 নম্বর দেখো, যদি তরঙ্গের কম্পন বৃদ্ধি পায় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তরঙ্গের কম্পন যদি বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য তখন কী হবে না, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। 35 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসে শেষ কোশ্চেন। আমি বলেছিলাম 35টা কোশ্চেন আজকে কিন্তু আলোচনা করব, তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। নিচের দেওয়া কোনটি ক্ষুদ্রতম মহাদেশ? বৃহত্তম মহাদেশ আমরা জানি কি এশিয়া, যে মহাদেশে আমরা বসবাস করছি, আমাদের ভারত রয়েছে, যেই মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ, সব থেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর ক্ষুদ্রতম হচ্ছে কি কোনটা না, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ। তো এই ছিল মোট আজকের 35খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো লাইক করে ফেলো ক্লাসটাকে, এবং তারই সঙ্গে ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, তারই সঙ্গে কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো। আর টেলিগ্রামে তো যুক্ত হয়ে গেছো নিশ্চয়ই, যদি না যুক্ত হয়ে থাকো তো যুক্ত হয়ে যাও টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে আমাদের এই জিকে নোটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে নোটসগুলো পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে। তো দেরি না করে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে জয়েন করো। আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই তার লিস্ট একদম প্লেলিস্ট করে দিয়েছি, ক্লাসের ডেসক্রিপশানে রয়েছে, দেখে নাও। এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে ক্লাসগুলো করে নেবে।